অতি জিনিসটা বলতেই ভয়ঙ্কর হয়। হয়তো অর্ণবের ক্ষেত্রেও তাই। হয়তো হুট করে আজ তার এত ভালোবাসার পেছনেও কোনো কারণ আছে। তবে তা জানার বিন্দু মাত্র ইচ্ছে নেই অর্থির। তার মন জুড়ে আর একটাই কথা বলছে, যে কতদিন পর অর্ণব আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। মায়া থেকেই তো ভালোবাসার জন্ম। হোক না শুরু একটু একটু করে। অর্ণবের সাথে বের হলো সে। আজ খুব খুশি। অর্ণব ড্রাইভিং করছে, আর পাশে বসে আছে সে। চুলগুলো হালকা উঠছে তার। তবে এই সন্ধ্যার পর অর্ণব তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তার অজানা। তবে স্বামীর সাথে জাহান্নামে যেতেও রাজি সে। এরপর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামল। অর্থি বাইরের দিকে তাকিয়ে দেখে বাড়িটা খুব ঝাঁকঝমকপূর্ণভাবে সাজানো। ভেতরে অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে। দেখেই মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, বা পার্টি। এত কিছুর মাঝে অর্ণব তাকে স্ত্রীর পরিচয় এখানে নিয়ে আসবে তা ভাবতেই অবাক হচ্ছে অর্থি। গেটের সামনে আসতেই দুইটা ছেলে এসে রিসিভ করল তাদের। ভেতরে ঢুকে চারদিকে তাকাচ্ছে সে। কত বড় আয়োজন! এর আগে কখনো এমনটা দেখেনি অর্থি। কারণ এরকম কোনো অনুষ্ঠানে তাকে কখনো নিয়ে যায়নি তার বাবা মা। মান সম্মানের ভয়ে অর্থিকে ঘরে রেখে যেত সবাই। প্রথম প্রথম খুব কান্না পেলেও পরে সব মেনে নিতে শিখে যায় অর্থি। আজ ওসব মনে পড়তেই চোখে জল আসে তার। তার ফ্যামিলি তাকে কোথাও নিয়ে যেতে লজ্জা পেত, কিন্তু অর্ণব লজ্জা পাচ্ছে না। ঠিকই তার স্ত্রী পরিচয় নিয়ে এলো। মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও নয়। সত্যিই ভালোবাসা তৈরি হতে সময় লাগে। আজ নাকি অর্ণবের অফিসের কোন কর্মকর্তার ফার্স্ট বিবাহ বার্ষিকী। তাই এই পার্টির আয়োজন। অনেকে এসেই অর্ণবের সাথে হাত মিলিয়ে মতো বিনিময় করছে। চারপাশে চোখ বুলাতেই চারপাশের মানুষগুলো দেখে রাগ হলো অর্থির। তাকে দেখে অনেকেই হাসাহাসি করছে। কারণটা হয়তো তার ড্রেস আপ। পার্টিতে সব মেয়েরাই এসেছো ছোট ছোট কাপড় পরে, যেখানে তাদের শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। আর এদের মাঝে অর্থই একমাত্র ব্যক্তি যে এসেছে বোরকা হিজাব পরে। হাতেও কালো রঙের মোজা পরা। এসব পরে পার্টিতে আসায় অনেকেই তার দিকে চেয়ে হাসাহাসি করছে। বিষয়টা খুব খারাপ লাগছে তার। অর্ণবের পাশে পাশে হাঁটছে সে চুপচাপ। কয়েকজন তার সাথে কথা বলতে চাইলে অর্ণব তা মানিয়ে নিচ্ছে। যে অর্থির ঠান্ডা লেগেছিল তাই গলা ব্যথা। আবার কেউ কেউ অর্থির সাথে হাত মিলাতে আসলেও অর্থি সরে অর্ণবের পেছনে গিয়ে দাঁড়াচ্ছে। কারণ পরপুরুষের সংস্পর্শে আসা ঠিক না এই ভেবে। পার্টিতে প্রায় সব ক্যাপল নিজেদের মতো নাচছে, অনেকের হাতেই মদের গ্লাস। আর অর্থি অর্ণবের পাশে অর্ণবের এক হাত ধরে দাঁড়িয়ে আছে। অর্ণবের দিকে চেয়ে ইশারায় বলছে, তার এখানে ভালো লাগছে না। বাড়ি চলে যাবে সে। অর্ণব হেসে অর্থিকে নিয়ে একটু সামনে এগিয়ে গেল। সেখানে ঈশিতা একটা টেবিলে বসে আছে। তার হাতেও অ্যালকোহল। অর্থিকে নিয়ে তার সামনের টেবিলে বসল অর্ণব। ঈশিতা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এটা তোমার বউ? হ্যাঁ। কিন্তু এটাকে দেখে তো মনে হচ্ছে, প্রাচীন কালের মেয়ে বিয়ে করেছো তুমি। ড্রেসআপ সেই প্রাচীন কালের ক্ষেতদের মতো। অর্থির খারাপ লাগলো ঈশিতার কথায়। ইচ্ছে করছে এখন ঈশিতাকে কিছু কথা শোনাতে। কিন্তু সে চাইলেও তা পারবে না। তাই চুপচাপ বসে আছে। ভেবেছে তার হয়ে উত্তরটা অর্ণবই দিয়ে দিবে এই বাজে মেয়েকে। কিন্তু অর্ণবের মাঝে এমন কোনো প্রতিক্রিয়া নেই। সে হেসে ঈশিতাকে বলল, ও এমনই, পর্দা করে চলে। ঈশিতা টেবিলে দুই হাত রেখে অর্থির দিকে চেয়ে বলল, তা কেমন আছো, হুজুরিনি? অর্থি চুপচাপ বসে আছে। এর মাঝে অর্ণব অর্থির উদ্দেশ্যে বলল, কি হলো অর্থি, উত্তর দাও। এবার অর্থি মাথা তুলে অর্ণবের দিকে তাকায়। অর্ণব সব জানার পরও মেয়েটার সাথে তাল মিলাচ্ছে। অর্ণব এবার হেসে বলল, ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কথা বলতে পারো না। তাই প্রশ্নের উত্তর দিতে পারছো না, সো সেড। অর্থি এবার ভালোই বুঝতে পারছে, অর্ণব মেয়েটার সাথে মিলে তাকে অপমান করছে। যে যাই বলুক, অর্ণবের কাছে এসব শুনে খুব খারাপ লাগছে তার। অর্ণব আবারও বলতে লাগলো, বুঝে গেছো তো নিজের লেভেলটা? কি ভেবেছিলে, আমি ভালোবাসা দেখিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি? হা হা, আমি তোমাকে এখানে এনেছি এই জন্য যে, যেন তুমি নিজের অবস্থানের কথা জানতে পারো। নিজের যোগ্যতাটা কতটুকু তা বুঝতে পারো। এবার তুমি নিজেকেই প্রশ্ন কর, যে তুমি আমার কাছে যে ভালোবাসা আশা করো সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা তোমার কতটুকু আছে? আসার পর থেকে এই পর্যন্ত আমার একটা ক্লায়েন্টের সাথেও তো তুমি কথা বলতে পারোনি।
এবার তো বুঝতে পারছো নিজের অবস্থানটা? অর্থি কিছু বলতে পারছে না। চুপচাপ বসে অপমান সহ্য করছে সে। চোখ দুটো ভিজে উঠেছে তার। নিজের প্রিয় মানুষটার কাছ থেকে অপমান সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মানো মানুষ খুব কমই আছে। ওখানে আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এসে রাস্তায় দাঁড়ায় অর্থি। এখানে মানুষজন তেমন একটা নেই। তাই রাস্তার এক পাশে বসে হু হু করে কেঁদে উঠে সে। ভেবেছিল তার চোখের পানি শুকিয়ে গেছে। কিন্তু আজ বুঝতে পারছে চোখের জল কখনো শুকায় না। সময় হলে ঠিকই বেরিয়ে আসে। খুব কষ্ট হচ্ছে আজ তার। একটা মানুষ হাত দিয়ে আঘাত করলে তা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়। মুখ দিয়ে গালি দিলে সেটাও ভুলে যাওয়া যায়। কিন্তু নিজের দুর্বলতা নিয়ে আঘাত করলে কষ্টটা খুব গভীরে গিয়ে লাগে। এর মাঝে অর্ণব এসে গাড়ির সামনে দাঁড়ায়। অর্থিকে এভাবে কাঁদতে দেখে অর্থির এক হাত ধরে গাড়িতে উঠায় সে। তারপর সোজাসুজি বলে দেয়, সব কান্না এখানেই শেষ করতে। তার বাসায় গেলে বাবার সামনে যেন ভেজা চোখ নিয়ে না যায়। কারণ বাবার মনে কষ্ট দিতে চায় না, বাবাকে খুব ভালোবাসে সে। বাড়িতে ঢুকে সবার সামনে মুখে হাসি রাখার চেষ্টা করলেও রুমে এসে সেই হাসি বিলীন হয়ে যায়। নাচইতেও বারবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এর মাঝে অর্ণব এসে বলে, নেকামির সাগর এখনো শুকায়নি দেখছি। অর্থি আর চুপ না থেকে তার ছোট্ট খাতাটা আর কলম নিয়ে অর্ণবের সামনে আসে। দেখুন আপনি যেমন একটা মানুষ, তেমন আমিও একটা মানুষ। আমার দুর্বলতা নিয়ে আমাকে এভাবে অপমান করলেও পারতেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে আপনি নিজেই পছন্দ করে বিয়ে করেছেন। এরপর নিজেই সব করছেন। আমি চুপচাপ সব সহ্য করে যাচ্ছি, আপনাকে সম্মান করি বলে। তাই বলে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন না। এটা ছিল অর্ণবের কাছে তার দ্বিতীয় লেখা। অর্ণব কাগজটা হাতে নিয়ে হাসল। তারপর বলল, বাপরে, সাহসও দেখছি দিন দিন বেড়েই চলছে। তো কি করেছি আমি শুনি? অর্থি আবারও একটা লেখা অর্ণবের দিকে এগিয়ে দিল। ওই বাজে মেয়েটার সামনে আমায় এভাবে অপমান করেছেন কেন? অর্ণব কাগজটা হাতে নিয়ে অর্থির গালে একটা চড় বসিয়ে দেয়। তোমার সাহস কি করে হয় ঈশিতাকে বাজে মেয়ে বলার? তার স্ট্যাটাস আর তোমার স্ট্যাটাস কখনো মিলিয়ে দেখেছ? যোগ্যতা যতটুক আছে তার মাঝেই থাক। বেশি এগোতে যেও না। অর্থি গালে হাত দিয়ে তাকিয়ে রইল অর্ণবের দিকে। স্বামীর অধিকার ফলাতে তার যোগ্যতার প্রয়োজন হয় না, আর সে স্ত্রী হয়েও একটু ভালোবাসা চাইলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। অর্ণবের এই কয়েকদিনের আচার ব্যবহারে মনে হয়েছিল প্রথম দিনের তুলনায় অনেকটা বদলে গেছে অর্ণব। বুকে চাপা কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিল অর্থি। তার চোখ বেয়ে আবারও নোনা জল বেরিয়ে আসে। রাতের খাবার আর খাওয়া হয়নি। চুপচাপ শুয়ে আছে। তার ভাগ্য আর দুর্ভাগ্যর মাঝে পার্থক্য খুঁজে বেড়াচ্ছে। ঘুরে ফিরে উত্তরটা একই জায়গায় এসে থামে। সে কথা বলতে পারে না, এটাই তার অপরাধ। কিন্তু সবাই এটা কেন বুঝতে চায় না যে, এর পেছনে তো তার কোনো হাত নেই। পুরোটাই সৃষ্টিকর্তার ইচ্ছে। এই একটা কারণেই সারা জীবন মানুষের মুখে এটা ওটা শুনে এখন বিয়ের পরও স্বামীর কাছে অপমানিত হচ্ছে। মেসেঞ্জারে একটা মেসেজের শব্দ আসতেই চোখ মুছে ফোনটা হাতে তুলে নিল সে। দেখে একটা অ্যাক্সিডেন্টের পিক। ছেলেটার সারা শরীর রক্তে ভিজে একাকার। আর একটু দূরেই তার বাইকটা পড়ে আছে। হুট করে ইশরাত এটা কার পিক পাঠালো বুঝতে পারছে না অর্থি। কারণ ছেলেটা উপর হয়ে পড়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। অর্থি একটা মেসেজ দিল। ছেলেটাকে? ওপাশ থেকে রিপ্লে, প্রান্ত ভাই। মুহূর্তেই একটা অজানা কারণে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। প্রান্তর জন্য তো তার এমন অনুভূতি হওয়ার কথা না। তবুও কেন এমন লাগছে সেটা তারও অজানা। এই তো কয়েক মাস আগের কথা। অর্থি যখন স্কুল লাইফ শেষ করে কলেজে ভর্তি হবে তখন ফ্যামিলির ঘোর বিরোধিতা। এমন মেয়েকে বেশি পড়িয়ে লাভ কি? কিন্তু অর্থি চায় সে পড়বে। সব শেষে অর্থির ভাইয়া তাকে নিয়ে ভর্তি করায় কলেজে। সেদিনটা অর্থির কাছে খুব আনন্দের একটা দিন ছিল। এরপর শুরু হয় তার কলেজ লাইফ। বাড়ি থেকে বেশি দূরে ছিল না কলেজ। তাই পায়ে হেঁটেই যেত। গাড়ি করে গিয়ে বাড়তি খরচ বাড়াতে চাইতো না সে। কারণ তাকে এমনিতেই ফ্যামিলি বোঝা মনে করে। কয়েক মাস কাটতেই খেয়াল করে প্রতিদিনকে যেন তার জন্য রাস্তায় একটা চিরেকুট আর একটা গোলাপ রেখে যায়। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেত না সে। ধীরে ধীরে ব্যাপারটা অর্থির কাছেও ভালো লাগতে শুরু করে। 17 বছর বয়সী আবেগী মন। এভাবে প্রায় অনেক মাস প্রতিদিন তার জন্য এভাবে চিরেকুট আর ফুল রেখে যেত।
চিরেকুটের শব্দে প্রকাশ পেত তাকে নিয়ে লেখা হাজারো অনুভূতি। কিন্তু অর্থি কিছু বলতো না। কারণ সে জানে তার সমস্যার কথা ছেলেটা জানলে কখনোই তাকে এত ভালোবাসবে না। অনেক মাস পর চিঠির উত্তর দেয় অর্থি। আপনি কে তা আমি জানি না। তবে আপনাকে আমার কিছু বলার আছে। আপনি হয়তো জানেন না যে, আমার মাঝে একটা বড় সমস্যা আছে। আর তা হলো, আমি কথা বলতে পারি না। এখন আপনিই বলুন আমার মতো একটা মেয়েকে ভালোবেসে আপনার লাভ কি হবে? যার মুখ থেকে আপনি কখনোই ভালোবাসি শব্দটা শুনতে পাবেন না। সেদিন কাগজটা রেখে সেখান থেকে চলে গেল অর্থি। ভেবেছিল আজ থেকে আর কোনো চিরেকুট আর ফুল রাস্তায় কেউ তার জন্য রেখে যাবে না। কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে পরদিন আবারও একইভাবে চিরেকুট আর ফুল পেল সে। যাকে আমি ভালোবাসি, তার ব্যাপারে সব জেনেই আমি ভালোবাসি। আমার ভালোবাসাটা এতটা সস্তা নয় যে দিক দেখে কমে যাবে। আর মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে হবে না। চিরেকুটের শব্দে বললেই আমি অমৃতের স্বাদ গ্রহণ করে নিব। কিন্তু তবুও কোনো উত্তর দিতে পারেনি অর্থি। ফ্যামিলির ভয়ে। এরপর আর উত্তরটা কখনো দেওয়া হয়নি। অর্থির বিয়ে ঠিক হয়ে যায় অর্ণবের সাথে। অর্থি ছোট্ট করে একটা শব্দ লিখে রাস্তায় রেখে আসে, সরি। বিয়ের 2 দিন আগে সরাসরি তার সামনে এসে দাঁড়ায় প্রান্ত। একটা চিরেকুট তার দিকে এগিয়ে দিয়ে চোখের পানি মুছে চলে গেল সেখান থেকে। চিরেকুটটা খুলে দেখল অর্থি। দোয়া করি সারা জীবন সুখে থাকো। আর যদিও কখনো তোমার সুখের জীবনে দুঃখের দিন নেমে আসে, ওই দিন স্মরণ করো আমায়। সব সময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু আজ প্রান্তর অ্যাক্সিডেন্টে তার এত খারাপ লাগছে কেন? প্রান্ত তো তার কেউ না। অর্ণব তখনই বাসা থেকে বেরিয়ে গেল, এখনো ফিরে আসার খবর নেই। না জানি কোথায় গেছে। যতই খারাপ হোক স্বামীর জন্য মায়া তো হবেই। আজ ভাইয়ার সাথে অনেক দিন পর নিজের বাড়িতে এলো অর্থি। বাবা মাকে দেখে আজ যেন মনটা আনন্দে ভরে গেল। ভাবিকে দেখল রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। অর্থির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই সব কাজ একা একা করতে হয়। অর্ণি তো রান্নাঘরের কাছেও আসে না। অথচ বিয়ের আগে অর্থিকে দিয়েই সব করাতো। বাবার বাড়িতে 3 দিন থাকার অনুমতি আছে। অর্ণিকে নিয়ে বেরিয়ে গেল অর্থি। প্রান্তকে খুব দেখতে ইচ্ছে করছে তার। এখনো নাকি জ্ঞান ফিরেনি। ইসরাতের কাছ থেকে ঠিকানা নিল রাতে। এখন অর্ণিকে নিয়ে রওনা দিল সে। দূর থেকে একটু দেখেই চলে আসবে। গরমে শরীর ঘেমে একাকার। একটা রিকশা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল অর্থি। রাস্তায় জ্যাম থাকায় গরমটা একটু বেশিই লাগছে আজ। হসপিটালে পৌঁছে ভাড়া মিটিয়ে দিয়ে ভেতরে চলে গেল তারা। প্রান্তর হাত পা ব্যান্ডেজ করা। অক্সিজেন মাস্ক লাগিয়ে বেডে শুইয়ে রাখা হয়েছে তাকে। গ্লাসে এক হাত রেখে প্রান্তর দিকে চেয়ে আছে অর্থি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওখান থেকে বের হয়ে গেল সে। অর্ণি বলল, প্রান্ত ভাইকে চিনো আপু? অর্ণির কথায় চুপচাপ মাথা নাড়ালো অর্থি। যার অর্থ সে চিনে। অর্থি চাপচাপ একটা রিকশায় অর্ণিকে নিয়ে উঠে গেল। কেন জানি আজ পূর্বের স্মৃতি খুব মনে পড়ছে। প্রান্তর চিঠিগুলো বারংবার চোখের সামনে ভেসে উঠছে। তার দেওয়া শেষ চিরেকুটটা আজ তার 2 কান জুড়ে বাজছে। দোয়া করি সারা জীবন সুখে থাকো। আর যদিও কখনো তোমার সুখের জীবনে দুঃখের দিন নেমে আসে, ওই দিন স্মরণ করো আমায়। সব সময় আমাকে তোমার পাশে পাবে। কিন্তু অর্থির সব কষ্ট একটা দীর্ঘশ্বাসের মাঝে উড়িয়ে দিল। প্রান্ত এখন মাত্রই পরপুরুষ। তাকে নিয়ে ভাবলেও এখন পাপ হবে। বাড়িতে এসে শাওয়ার নিয়ে বের হলো সে। মাথার উপরে ফ্যানটা ছেড়ে লম্বা হয়ে শুয়ে আছে সে। মা এসে খাওয়ার জন্য ডাকল। তবে অর্থির বিয়ের আগে মায়ের কণ্ঠস্বর আর এখন কণ্ঠস্বরে বেশ পার্থক্য বোঝা যায়। এখন আর আগের মতো ঝাঝালো কণ্ঠে কথা বলে না তার সাথে। ফোনে মেসেজের শব্দে ফোনটা হাতে তুলে নেয় অর্থি। অর্ণবের মেসেজ দেখতেই লাফ দিয়ে উঠে বসে। অর্ণব তাকে নিজে মেসেজ করেছে। সিন করে মেসেজটা পড়ল সে। নিজেকে সব সময় ভালো প্রমাণ করতে চাইলেও আমি আগে থেকেই জানতাম তোমার ক্যারেক্টারে প্রবলেম আছে। না হলে বিয়ের পরেও বাবার বাড়ির নাম করে প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে যেতে না। অর্থি নিরাশ হলো মেসেজ পড়ে। অর্ণবের চিন্তাধারা কতই উন্নত। এতটুকু বলেই একটা নিঃশ্বাস নিল অর্ণব। আর তার সামনে বসে আছে ইন্সপেক্টর সাইদ। সে কুচকানো কপালে হাত রাখল। চোখে মুখে ভাবান্তর স্পষ্ট। হয়তো অর্থির জন্য মায়া হচ্ছে তার। মেয়েটা কত অবহেলা সহ্য করেছে। পায়নি বাবার বাড়ির ভালোবাসা আর পায়নি স্বামীর কাছে একটু সুখ। অর্ণব একটু হেসে বলল,
অর্থির কষ্ট এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। এরপর যে কষ্ট পেয়েছে তার কাছে এগুলো কিছুই না। সাইদ একটু অবাক হয়ে বলল, এত কষ্ট দিয়েছেন কেন মেয়েটাকে? তাকে তো সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে এমন করে। তার তো কোনো দোষ ছিল না। অর্ণব একটা দীর্ঘশ্বাস নিল। তারপর বলল, আমি অনুতপ্ত, নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি। আমার মতো পাপীর শাস্তি হওয়া উচিত। চারটা প্রাণ আমার জন্য চলে গেল। আমার উপযুক্ত শাস্তি না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সাইদ একটু আগ্রহ নিয়ে বলল, এরপর কি হয়েছিল? অর্ণব একটু হেসে বলল, বলছি সব বলছি এক এক করে। সেদিন সারা রাত ঘুমাতে পারেনি অর্থি। কারণ হাসপাতাল থেকে প্রান্তকে দেখে আসার পর সেদিন সন্ধ্যায় নাকি প্রান্ত খুব করে অর্থিকে দেখতে চেয়েছিল। কিন্তু অর্থি আর যায়নি। সেদিন রাত 9টার সময় মারা গেল প্রান্ত। প্রান্ত তাকে কত ভালোবাসত, অথচ সে প্রান্তর শেষ ইচ্ছেটা পূরণ করেনি। এর 2 দিন পর অর্থিকে নিয়ে যায় তার শ্বশুর বাড়ি। এই বাড়িতে বন্দি থেকে অর্থি কিছু না জানতে পারলেও, বাবার বাড়িতে গিয়ে অর্থি অর্ণবের সম্পর্কে খোঁজ নিয়ে অনেক কিছুই জানতে পেরেছিল। বাইরে একটা মেয়ের সাথে রিলেশন আছে অর্ণবের। আছে তার সাথে অবৈধ মেলামেশা। প্রথমে অর্থির বিশ্বাস না হলেও, পরদিন অর্ণবকে ফলো করল সে। দেখে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো অর্ণব। তারপর একটা মেয়ে বেরিয়ে আসতেই মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। অর্থি কিছুক্ষণ শব্দ হয়ে দাঁড়িয়ে থাকে ওখানে। কিছু বলার ভাষা নেই তার। তবুও এটা কি জাস্ট ফ্রেন্ডশিপ নাকি অন্য কিছু তা নিজেকে মানাতে পারছে না সে। তার বিশ্বাস অর্ণব এমনটা কখনোই করতে পারে না। এরপর শিউর হতে বাড়ির ভেতরে গেল অর্থি। ভেতরে গিয়ে যা দেখল তাতে আর কিছুই অবিশ্বাস করতে পারছিল না সে। ইচ্ছে করছিল ওই মেয়েটার থেকে অর্ণবকে ছাড়িয়ে বলে উঠতে, এমনটা করবেন না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু অর্থি চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। রাস্তায় আসতেই চোখ গড়িয়ে পানি পড়তে থাকে তার। এতক্ষণ খুব কষ্টে আটকে রেখেছিল। অর্থির কষ্ট হচ্ছে খুব আজ। রাতের খাবার শেষ করে রুমে গেল অর্থি। দেখল অর্ণব বেকনিতে দাঁড়িয়ে। হুট করে অর্ণবের কাছে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল অর্থি। অর্ণবকে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে তার। কিন্তু আল্লাহ যে তাকে সেই শক্তিটুকু দেয়নি। এরপর অর্ণবকে ছেড়ে রুমে আসে অর্থি। আবার অর্ণবের কাছে গিয়ে কি যেন লিখে কাগজটা অর্ণবের দিকে বাড়িয়ে দিল। আপনি যা করেন না কেন, আমার কোনো অভিযোগ নেই। যদি আপনি সব ছেড়ে দেন তাহলে আমি সব মেনে নিব। প্লিজ এমন করবেন না। আপনাকে আমার অন্য মেয়ের সাথে সহ্য হয় না। কাগজটা হাত দিয়ে মুছড়ে অর্থির মুখের দিকে ছুঁড়ে মারে অর্ণব। আর বলে উঠে, তোমাকে আমি প্রথম রাতেই বলেছি, আমার স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। এখন আমি চাইলেই যে কোনো সময় তোমায় ডিভোর্স দিতে পারি। সো চুপচাপ সব মেনে নাও, আর যেভাবে আছো ওভাবেই থাকো। বেশি এগুতে চেষ্টা করো না। রক্ষিতার মতোই থাকো। বলেই রুমে চলে গেল অর্ণব। অর্ণবের শেষ কথাটা খুব গায়ে লাগলো অর্থির। আমি তো মাত্রই তার রক্ষিতা। যখন ইচ্ছে ব্যবহার করবে, আর যখন ইচ্ছে তখন ছুঁড়ে ফেলে দিবে। আজ অর্ণবের অফিসের বসও আসবে এই বাড়িতে। ওই দিন অর্ণব যখন অর্থিকে পার্টিতে নিয়ে গেল, ওখানেই অর্থিকে দেখেছিল তার বস। এরপর অর্ণবের মুখে শুনল অর্থির রান্নার হাত খুবই ভালো। সেখান থেকেই তার বস আগ্রহ জানালো অর্থির রান্নার টেস্ট করতে। তাই এই ডিনারের আয়োজন। সেই সন্ধ্যা থেকে রান্না করছে অর্থি। বারবার কাপড় দিয়ে কপালের ঘাম মুছে আবার রান্নায় মন দিল। তার শাশুড়ি বারবার এসে দেখে যাচ্ছে রান্না কতটুক হলো। অর্ণব তো সেই সন্ধ্যা থেকে অস্থির, তার বস নিজে থেকেই তার বাড়িতে আসছে। বাইরে গাড়ির হর্ন কানে আসতেই অর্ণব দরজা খুলে বাইরে যায়। দেখল তার বস চলে এসেছে। সে তাকে গিয়ে এগিয়ে এনে বাড়ির সবার সাথে পরিচিত করে দেয়। অর্থি তখন ক্লান্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। শাশুড়ির ডাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় সে। একটা নীল রঙের শাড়ি পরে নিল। তারপর তাড়াহুড়া করে কিচেনে চলে যায়। একে একে খাবার এনে টেবিলে সাজিয়ে দিতে শুরু করল সে। যদিও সে পর পুরুষের সামনে যায় না, তবুও অর্ণবের কথায় সব করছে সে। অর্ণবের বস ফরহাদ চৌধুরী সেই দিন পার্টিতে অর্থিকে প্রথম দেখেছিল। কিন্তু সেদিন বোরকা হিজাব পরায় পুরোপুরি দেখেনি তাকে। আজ এখানে অর্থিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে বোঝাই যাচ্ছে, শাড়ি পরিহিত এই চমৎকার নারীর রূপে মুগ্ধ সে।
চোখই ফেরাচ্ছে না। তার এমন অদ্ভুত দৃষ্টি চোখে পড়ল অর্থির। ধীরে ধীরে তারও অস্বস্তি লাগতে শুরু করল। তবুও কিছু বলতে পারছে না সে। চুপচাপ সেখান থেকে চলে গেল। খাবার শেষেও প্রায় 1 ঘন্টায় বাড়িতে বসেছিল ফরহাদ চৌধুরী। ওর সাথে কথা বলছে, কিন্তু তার লক্ষ্য অর্থিকে দেখা। তার চোখে যেন এত সুন্দরী রমণী আর ধরা পড়েনি। অর্ণবকে বলল, সে সারা বাড়ি ঘুরে দেখতে চায়। অর্ণবও খুশি মনে এক এক করে সারা বাড়ি দেখাচ্ছে তাকে। অর্ণবের রুমে ঢুকেই অর্থির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। অর্থি বসা থেকে উঠে চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইল। ফরহাদ চৌধুরীর চোখ যেন অর্থির সারা শরীর জুড়ে বিচরণ করছে। অর্থি না পারছে কিছু বলতে, আর না পারছে সইতে। যাওয়ার সময় ফরহাদ চৌধুরী অর্ণবকে ডেকে বাইরে নিয়ে যায়। একটা ডিল করবে। তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ডিল। আপনার স্ত্রীকে আমার ভালো লেগেছে অর্ণব সাহেব। অর্ণব হুটহাট এমন কথা শুনে মাথা তুলে তাকালো। ফরহাদ চৌধুরী আবার বলল, 1 রাতের জন্য আমার বিছানায় পাঠাতে হবে তাকে। বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। অর্ণব এখনো তার দিকে তাকিয়ে আছে। এমন একটা কথা শুনতে হবে তা হয়তো কল্পনাও করতে পারেনি সে। নীরবতা ভেঙে অর্ণব বলল, সরি স্যার, আমি আমার স্ত্রীর সাথে এমনটা করতে পারবো না। অর্ণব সাহেব, আপনি কি ভুলে গেছেন যে কি ছিলেন আপনি? 0 থেকে হিরো হয়েছেন আপনি। আর সেটাও আমি দয়া করেছিলাম বলে। এখন আপনি আমার প্রস্তাবে রাজি না হলে আপনাকে চাকরিটা ছেড়ে দিতে হবে। আর অফিস থেকে দেওয়া বাড়ি ও গাড়ি দুটোই ছেড়ে দিতে হবে। প্লিজ স্যার, এমনটা করবেন না। তাহলে আমি যা বলেছি তাই আপনাকে চুপচাপ করতে হবে। আপনার বেতন আগের তুলনায় দ্বিগুণ করে দেওয়া হবে। এখন আপনি ডিসিশন নিন, কোন অপশনটা বেছে নিবেন আপনি। কালকে অফিসে মতামত জানাবেন। ভাবার জন্য আজ সারা রাত সময় আছে আপনার কাছে। অর্ণব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে, এমন চান্স 2 বার আসবে না। আর অর্থিকে তো সে এমনিতেই ডিভোর্স দিয়ে দিবে। তাহলে নিজের সফলতার মাঝে টোক হিসেবে ব্যবহার করতে প্রবলেম কি? অর্ণব অর্থির কাছে গিয়ে বলল, সরি অর্থি, ওই দিনের কাজের জন্য আমি লজ্জিত। আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল তখন। অর্থি চুপচাপ দাঁড়িয়ে আছে বেকনিতে। হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছে সে। অর্ণব আবারও বলল, বৃষ্টি তোমার খুব পছন্দ অর্থি? অর্থি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। অর্থি কিছু না বলে রুমে চলে গেল। হাত মুছে একটা কাগজে কি যেন লিখল। আর তা অর্ণবের দিকে এগিয়ে দিল। আমার না ছোট ছোট অনেক স্বপ্ন আছে। আর তার মাঝে একটা হলো, প্রিয় মানুষটার সাথে বৃষ্টিতে ভেজা। ভিজবেন আমাকে নিয়ে? অর্ণব চুপচাপ অর্থিকে কোলে তুলে নিয়ে ছাদে চলে গেল। আজ যত ইচ্ছে ভিজবে সে। ছাদে পা রাখতেই 2 হাত মেলে দিয়ে বৃষ্টির তালে তালে নাচছে অর্থি। আর অর্ণব একপাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। এতটুকু বলতেই ইন্সপেক্টর সাইদ তাকে থামিয়ে একটা প্রশ্ন করল। মেয়েটা এতই বোকা ছিল? মানে তার সাথে এত কিছু হলেও সে সব চুপচাপ মেনে নিত? অর্ণব একটু হেসে বলল, ছোটবেলা থেকেই অবহেলা পেতে পেতে হয়তো সব সিচুয়েশন স্বাভাবিকভাবে নিতে শিখে গেছে সে। খুব বোকা ছিল মেয়েটা, অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলত। সাইদ ভ্রু কুঁচকে বলল, আর আপনি তার সুযোগ নিয়েছিলেন? হুম। আচ্ছা, তখন আপনার কাছে এসব ঠিক মনে হলেও এখন বেঠিক মনে হচ্ছে কেন? মানে কেন আপনার মাঝে অনুশোচনা জেগে উঠেছে? এবার অর্ণবের চোখ ভিজে উঠল। ওর কথা এখন খুব মনে পড়ছে আমার। ইচ্ছে করছে আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসি। একবার নয়, 1000 বার সরি বলি তাকে। কিন্তু সেই সুযোগ তো আর নেই। আমি আমার বাচ্চার মুখে বাবার ডাক শুনতে পাইনি। ওই দিনের পর থেকে কান জুড়ে শুধু ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছে, এই বুঝি আমার সন্তানটা কাঁদছে। আমি আমার বাবাকেও হারিয়ে ফেললাম ওই ঘটনার জন্য। মা তো বলেই দিয়েছে, আমার মতো কুলাঙ্গারের চেহারা দেখলে সেও আত্মহত্যা করবে। এসবের থেকে মুক্তি চাই আমি। আমার মৃত্যু দণ্ড হোক এটাই আমি চাই। আমার মতো মানুষের অবশ্যই শাস্তি হওয়া দরকার। আজ অর্থির মন জুড়ে আনন্দের জোয়ার এসে সব এলোমেলো করে দিয়েছে। অর্ণব আজ নিজেই তাকে কত সময় দিচ্ছে। আগের মতো বিরক্তি দেখাচ্ছে না। দেখে মনেই হচ্ছে না অর্ণবের মাঝে এমন একটা খারাপ মানুষ লুকিয়ে আছে। ছাদ থেকে কোলে করে নিয়ে আসে অর্থিকে। লজ্জায় 2 হাতে অর্ণবের গলা জড়িয়ে চোখ বন্ধ করে আছে অর্থি।
দুপুরের দিকে থেমে গেল বৃষ্টি। আকাশ এখনো পরিষ্কার হয়নি। আজ অর্থিকে রান্না করতে হয়নি। অর্ণব যেতে দেয়নি। এমনকি দুপুরে অর্থিকে হাতে তুলে খাইয়েও দিল অর্ণব। অর্থি ভাবছে এই বুঝি সব ঠিক হয়ে গেল। এই বুঝি অর্ণব তাকে বুঝতে পেরেছে। এই বুঝি তাকে ভালোবাসতে শুরু করেছে। ভাবতেই তার মন আকাশের পাখিগুলো ডানা মেলে উড়তে লাগল। কাগজে কিছু একটা লিখে অর্ণবের দিকে এগিয়ে দিল অর্থি। আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। অর্ণব তার দিকে তাকিয়ে বলল। কি? অর্থি আবারও লিখে বলল। পরে বলবো, এটা সারপ্রাইজ। বিকেলে আকাশ প্রায় পরিষ্কার। বেকনিতে বসে আছে অর্থি। তখনই ফোনে একটা মেসেজ আসলো। কেমন আছিস বোন? অর্থি রিপ্লে দিল। আলহামদুলিল্লাহ, ভাইয়া তুমি? অর্ণির তো বিয়ে ঠিক হয়েছে শুনেছিস? কি বলো, ও তো এখনো ছোট। পাত্র ভালো তাই হাতছাড়া করতে চাইনি। আচ্ছা, কি করে পাত্র? নিজেদের অনেক বড় বিজনেস আছে। আচ্ছা, অর্ণি কি রাজি? প্রথমে রাজি হয়নি, এরপর ছবি দেখে রাজি হয়ে গেল। আচ্ছা, বিয়ে কবে? আগামী মাসের 15 তারিখ। মানে আর 20 দিন আছে। অর্ণির বিয়ে তো ঠিকই হয়ে গেল, এরপর তো বাড়িটা পুরো খালি হয়ে যাবে। তাই না? হুম রে, তোকে অনেক মিস করছি। কিন্তু আমি তো তোমাদের কাছে বোঝা ছিলাম। কে বলল? তা না হলে কি, আমার বিয়ে হচ্ছিল না দেখে মা আমার হাতে বিষের বোতল এনে দিয়ে বলছিল, এটা খেয়ে আমাকে মুক্তি দে। বোঝা না হলে কি এসব বলতো? ওসব নিয়ে এখনো ভাবিস? ওসব এখন অতীত। আর অতীত ভেবে কষ্ট পাওয়া ঠিক না। কিছু অতীত কখনো মন থেকে একেবারে মুছে ফেলা যায় না। তবুও ভুলে থাকতে চেষ্টা করি। ভালোই তো আছি। অর্ণব খুব ভালো ছেলে। সন্ধ্যায় অর্ণব একটা নীল শাড়ি এনে অর্থির হাতে দিল। আর বলল, এটা পরে নাও। রাতের বেলায় ঘুরতে বের হব আমরা। অর্থির বোকা মন খুশিতে হকচকিয়ে উঠে। সে এক মুহূর্তও দেরি করল না, সেজে গুজে একেবারে রেডি। অর্ণবের সাথে বের হলো সে। নীল শাড়ি আর হাতে নীল চুড়ি, একটু দূরে গিয়েই কিছু গোলাপ কিনে অর্থির হাতে দিল অর্ণব। অর্থি আজ খুব খুশি। খুশিতে রাস্তায় জড়িয়ে ধরল অর্ণবকে। অর্ণব তাকে ছাড়িয়ে কানে কানে ফিসফিসিয়ে বলল, এটা রাস্তা, বাড়ি না। অর্থি লজ্জা পেল। হুটহাট এত কিছু পেয়ে হয়তো নিজের আবেগ কন্ট্রোল করতে পারেনি সে। তাই এমনটা করল। এরপর অর্থিকে নিয়ে একটা বড় হোটেলে গেল সে। অর্থি চারদিকে চোখ বুলাচ্ছে। অর্ণব ওদের সাথে কি যেন বলছে তা সে বুঝতে পারছে না। কারণ সে হোটেলের সব দিকে তাকাচ্ছে। এরপর অর্ণব তাকে নিয়ে হাঁটা ধরল। অর্থিও চুপচাপ চারদিকে চোখ বুলাতে বুলাতে অর্ণবের সাথে হাঁটতে লাগল। এরপর একটা রুমে ঢুকে গেল তারা। অর্থির সাথে সব সময় কাগজ আর কলম থাকে। সে অর্ণবের দিকে একটা লিখা এগিয়ে দিল। আমরা কি আজ এখানেই থাকব? কিন্তু অর্থির কথায় উত্তর দিল না অর্ণব। চুপচাপ দাঁড়িয়ে রইল। একটু পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো একটা লোক। তাকে দেখেই চক্ষু ছড়ক গাছ অর্থির। এটা তো অর্ণবের অফিসের বস ফরহাদ চৌধুরী। অর্থি এবার অর্ণবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। যার অর্থ লোকটা এখানে কেন? অর্ণব সোজাসুজি ভাবেই বলল, আজ রাতটা ওর সাথে থাকতে হবে তোমাকে। এরপর সকালে এসে তোমায় নিয়ে যাব আমি। মুহূর্তেই অর্থির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না সে। সে দ্রুত একটা লিখা লিখে অর্ণবকে দিল। প্লিজ আপনি আমায় মারুন, কাটুন যাই করেন, প্রয়োজনে আমায় মেরে নদীতে ফেলে দিন। তবুও এত বড় পাপের মাঝে আমায় ছেড়ে যাবেন না। আপনি ছাড়া আর কাউকে আজ পর্যন্ত আমার হাতও স্পর্শ করতে দিইনি। সেখানে আমি পারবো না। কিন্তু অর্ণবের মাঝে একটুও দয়া হলো না। ঠাস করে অর্থির গালে একটা থাপ্পড় দিয়ে বলল, যা বলছি চুপচাপ তাই করবি। অর্থি দ্রুত আরেকটা লিখা লিখে, প্লিজ আল্লাহ সইবে না এত বড় জুলুম। আমার জীবনে এত বড় পাপ জুড়ে দিবেন না আপনি। আপনার দুটো পায়ে ধরি আমি। এর মাঝেই ফরহাদ চৌধুরী তার কাছে এসে চুলগুলো ছুঁয়ে দিয়ে বলল, অর্ণব খুব মারে তাই না? ব্যাপার না। আজ দেখবে আমি খুব আদর করব তোমায়, যা এর আগে কখনোই পাওনি তুমি। অর্ণব কিছু বলছে না। চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়ালেই অর্থি ফ্লোরে পড়ে অর্ণবের পা জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করে দেয়। কিন্তু তবুও মায়া হলো না অর্ণবের। অর্থিকে লাথি মেরে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। অর্থি ভাবি তখন দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে।
তখনই কলিং বেলের শব্দ কানে আসে। সে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে বাইরে অর্থি দাঁড়িয়ে। চুপচাপ, মুখটা ফ্যাকাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। ভাবি একটু বিরক্তি ভাব নিয়ে বলল, হঠাৎ না জানিয়ে এলে যে? অর্থি কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর চুপচাপ হেঁটে অর্ণির রুমে চলে গেল। এখানে আগে সে আর অর্ণি থাকতো, এখন শুধু অর্ণি থাকে। ভাবি হা হয়ে অর্থির পেছনে পেছনে চলে গেল। বেশ কিছুক্ষণ আগে, তখন ভোরের পাখি ডাকছিল চারদিকে। অর্থিদের রুমের পাশের রুমেই ছিল অর্ণব। অর্ণব এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। একটু পর এসে দরজা খুলে ফরহাদ চৌধুরী। তার পরনে একটা শর্ট প্যান্ট। অর্ণব রুমে ঢুকে দেখে রুমের এক কোণে দুই হাঁটুতে মুখ গুজে বসে আছে অর্থি। তবে কাঁদছে না, চুপচাপ বসে আছে। অর্ণব গিয়ে অর্থিকে বাড়ি নিয়ে আসার জন্য তুলতেই অর্থি অর্ণবের গালে ঠাস ঠাস দুইটা চড় মেরে দেয়। অর্ণব কিছু বলল না। অর্ণব দ্রুত অর্থিকে নিয়ে বাসায় ফিরল, যেন বাবা কিছু জানতে না পারে। এর মাঝে রাস্তায় সোজাসুজি ভাবে বলে দিল রেন বাসায় কেউ এই ব্যাপারে কিছু জানতে না পারে। অর্ণব আজ অফিসে যায়নি, অর্থির আশেপাশেই আছে। অর্থি একটা বড় চিরেকুট রেখে বেরিয়ে গেল বাড়ি থেকে। এরপর সোজা বাসায় চলে গেল। অর্ণব যেন এই দিনটার অপেক্ষায় ছিল, কারণ অর্থির থেকে অনেক আগেই ডিভোর্স পেপারে সাইন নিয়ে নিয়েছে সে। এখন সবাইকে বলবে অর্থি তাকে ডিভোর্স দিয়ে নিজে থেকেই চলে গেছে। ভাবি তার রুমে আসতেই অর্থি একটা কাগজ এগিয়ে দিল। কেন চলে এসেছি তা জানতে এসেছো তাই তো? আমি অর্ণবকে ডিভোর্স দিয়ে এসেছি, বুঝলে? ভাবি আর এক মুহূর্তও দাঁড়ালো না। রুম থেকে বেরিয়ে সারা বাড়ি মাথায় তুলে নাচছে। তার মা তো এসে তাকে অনেক কথা শুনিয়ে গেল। কত কষ্ট করে তোকে বিয়েটা দিয়েছি, আর ওই সংসারেও টিকতে পারলি না? হায়রে কপাল পুরি। আর কয়দিন পর আমার ছোট মেয়ের বিয়ে, তোর এই খবর ওরা জানলে বিয়েটা হবে? আর কত জ্বালিয়ে মারবি আমাদের? বলেছিলাম না সব চুপচাপ সহ্য করে হলেও ওখানে পড়ে থাকতে। কেন এলি এই বাড়িতে? হায় খোদা, কার সাথে আমি এত বক বক করছি? সারা দিনে কি এই ববির মুখ দিয়ে একটু কথা বের হবে? যত সব ঝামেলা আমার কপালে এসে জুটে। বলেই রুম থেকে বের হয়ে গেল তিনি। অর্থি চুপচাপ বসে আছে বিছানায়। তবে আজ একটুও কাঁদছে না। মানুষ কতটা আঘাত পেলে কাঁদতে পর্যন্ত ভুলে যায়। দুপুরেও ভাত নিয়ে রুমে ঢুকে অর্থির মা তখনও কত কথা শোনাচ্ছে। রাগে অর্থি খাবারের প্লেট আছাড় মারতেই তা টুকরো টুকরো হয়ে যায়, আর খাবারগুলো ছিটিয়ে পড়ে চারদিকে। আচমকা তার মা এসে একটা চড় বসিয়ে দেয় তার গালে। তেজ দেখাস না, এত কিছু করে আবার গা দিয়ে তেজও বের হয়। একটু দূরে ছিটকে পড়ে সে। তবে সে কান্নার পরিবর্তে মায়ের দিকে চেয়ে হাসতে শুরু করল। মুখে বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তার মা। অর্থি এখনো হাসছে। বিকেলে আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখতে চলে এলো। স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িয়ে চলে এসেছে। এই খবর শোনার পর যেন তাকে সবাই এলিয়েন ভাবতে শুরু করেছে, অথবা চিড়িয়াখানার কোনো প্রাণী। এই খবর চলে গেল অর্ণির হবু শ্বশুর বাড়িতেও। তারা ফোন করে জানিয়ে দিয়েছে এই বাড়ির মেয়েকে তারা কিছুতেই বউ করে নিয়ে যাবে না। এই খবর শোনা মাত্রই অর্থির মা রুমে এসে একটা বেল্ট হাতে তুলে নিল। তারপর অর্থির রুমে গিয়ে দরজা বন্ধ করে ইচ্ছে মতো পিটালো তাকে। অর্থির সাদা চামড়া ফেটে রক্ত বের হতে লাগলো। বাড়ির কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না। শুধু ভাইয়া বারবার দরজায় লাথি দিচ্ছে, হয়তো দরজা ভেঙে অর্থিকে বাঁচাবে এই আশায়। জায়গা জায়গা কেটে রক্ত বের হতে লাগলো অর্থির। কিন্তু অর্থি এখনো হাসছে, যেন এমন সিচুয়েশনে খুব মজা পাচ্ছে সে। ব্যথায় ফ্লোরে লুটিয়ে পড়েও হাসছে সে। এতটুকু শুনেই সাইদ অর্ণবের হাত ধরে টেনে নিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, আর চেঁচিয়ে বলল, আপনার জন্য এই জায়গাটা প্রাপ্য। অর্ণব হেসে বলল, আরও আছে, ওটা শুনবেন না? এই সত্যটা আমার বাবাও জেনে গেল। এরপর অর্থি প্রেগনেন্সি রিপোর্ট সে দেখে ফেলেছিল। এরপর সব মিলিয়ে সে হয়তো এটা নিতে না পেরে রাতেই ঘুমের মাঝে হার্ট অ্যাটাক করেছিল। আর প্রান্তকেও আমিই মেরেছিলাম। অর্থির প্রতি তার ভালোবাসা জানতে পেরে কেন জানি তার বাইকটা একটা ট্রাকের ধাক্কায় উড়িয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে বাবা, প্রান্ত, আমার অনাগত সন্তান, আমার স্ত্রী, 4 জনকে খুন করেছি আমি। কিছু না বলে চেয়ারে বসে বড় বড় শ্বাস নিতে লাগলো সাইদ। তখন গভীর রাত। অর্থির কাছে কেউ নেই। ভাইয়াকেও মা বলে দিয়েছে অর্থির কাছে আসলে তার মরা মুখ দেখবে। এই মেয়ে এভাবেই মরুক।
আর অর্নি তো নিজে থেকেই আসছে না। হয়তো খুব ঘৃণা করছে তাকে। ভর দিয়ে উঠে আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায় অর্থি। সারা শরীর ব্যথা করছে খুব। ওয়াশরুমে গিয়ে শরীরের রক্তগুলো ধুয়ে নিল সে। কাটা জায়গায় পানি পড়তেই তা জ্বলছে খুব। কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল অর্থি। বেরিয়ে কাপা হাতে একটা লেখা লিখল। আমাকে কখনোই একটু বুঝতে চাওনি তোমরা। সব সময় দূর দূর করেছ। কারণ আমি বোবা। যা তোমাদের সম্মানে লাগে। কিন্তু আমাকে তো সৃষ্টিকর্তাই এমন করে বানিয়েছে, তাই না? সৃষ্টিকর্তা খুব সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে তার বান্দাদের জন্য। আমারও খুব ইচ্ছে ছিল সেই জান্নাতে যাওয়ার। কখনো এক ওয়াক্ত নামাজ বাদ দিতাম না। শুনেছি সুইসাইড করা মানুষরা নাকি চির জাহান্নামী। এখন হয়তো বলবে, আমি সব জেনেও কেন সুইসাইড করছি? তার উত্তর আমি দেব না। শুধু এতটুকুই বলতে চাই, আমার জায়গায় তোমরা হলে এতটুকু পর্যন্ত টিকে থাকতে পারতে না। আমি খুব জোর করে, নিজের সাথে যুদ্ধ করে এত দিন বেঁচে ছিলাম। কিন্তু এখন সেই শক্তিটুকু আর নেই। যাই হোক, আর তোমাদের বোঝা হয়ে থাকবো না। তোমাদের মুক্তি দিয়ে গেলাম। ভালো থেকো তোমরা। আর সুইসাইড নোট হিসেবেও ছোট্ট একটা লেখা রেখে গেল। আমার সুইসাইডের জন্য কেউ দায়ী নয়। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। তাই নিজে থেকেই চলে যাচ্ছি সকল প্রিয়জনকে ছেড়ে। পরদিন সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অর্থিকে পায় সকলে। নিথর দেহটা নামিয়ে তার পাশে বসে তার ভাই বলল, আমি তোকে বাঁচাতে পারিনি বোন। আমায় ক্ষমা করে দিস। আমার কাছে মায়ের আদেশ বড় নাকি তুই, এটা ভাবতে ভাবতেই সারা রাত পার হয়ে গেল। আমায় ক্ষমা করে দিস বোন। অর্থির সুইসাইডের কথা শুনে অর্ণব রুমের রাখা চিরেকুটটা হাতে নিল, যা অর্থি রেখে গিয়েছিল। দেখে 2 পৃষ্ঠায় অনেক বড় লেখা। খুব জানতে ইচ্ছে করছে অর্থি শেষ চিরেকুটের শব্দে কি লিখে গেছে। আপনাকে কিছু বলার নেই আমার। কারণ বলার ভাষা হারিয়ে ফেলেছি। জানেন, আমার শৈশবটা কেটেছে খুব বাজেভাবে। আমার কোনো বন্ধু বান্ধবী ছিল না। চুপচাপ ঘরের মাঝে বসে থাকতাম সারাদিন। কেউ আমার সাথে কখনো মিশত না। খুব ছোট থেকেই ফ্যামিলি আত্মীয় স্বজনদের মুখে এটা সেটা শুনতে শুনতে বড় হয়েছি। খুব কাঁদতাম আমি। এরপর আস্তে আস্তে সব মানিয়ে নিতাম। একজন সাধারণ মানুষ যখন কষ্ট পায়, আর তা কারো সাথে যখন শেয়ার করে, তখন কষ্টটা কিছুটা হলেও কমে যায়। কিন্তু আমি ছোট থেকে যত কষ্টই পেতাম, তা কখনো কারো সাথে শেয়ার করতে পারতাম না। তখন আরো বেশি কষ্ট হতো আমার। আশেপাশের মানুষদের দিকে তাকিয়ে থাকতাম সব সময়। কত সুন্দর করে কথা বলে সবাই। তখন ভাবতাম, ইস, আমিও যদি ওদের মতো কথা বলতে পারতাম। জানেন, আমি সব সময় ভাবতাম, আমাকে যে যাই বলুক এমন কেউ আমার জীবনে আসবে যে আমায় বুঝবে। অন্যদের মতো খোঁচা দিয়ে কথা বলবে না। আমি তার সাথে চিরেকুটের শব্দে কথা বলবো। সে আমায় ভালোবাসবে, খুব ভালোবাসবে। প্রান্ত নামের এমন একজনকে আমি পেয়েও হারিয়ে ফেলেছি। শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে কাউকে কিছু বলতে পারিনি। এরপর যখন আপনার সাথে বিয়ে হলো, তখন ভাবলাম, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমার স্বামীকেই আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। আপনাকে খুব ভালোবাসতাম আমি। কিন্তু কখনো তা মুখ ফুটে আপনাকে বলতে পারিনি। কারণ সৃষ্টিকর্তা আমাকে শেষ শক্তিটুকু দেননি। মাঝে মাঝে কল্পনা করতাম, যদি কখনো সৃষ্টিকর্তা আমাকে 1 মিনিটের জন্য হলেও কথা বলার সুযোগটা দিত, তাহলে আমি আপনাকে জড়িয়ে ধরে খুব চিৎকার করে বলতাম, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমার সব চিন্তাই ছিল একটা দীর্ঘশ্বাস। গতকাল আপনাকে একটা সুখবর দিব বলেছিলাম না, এখন বলি? আপনি বাবা হতে চলেছিলেন। জানি না এখন আপনার প্রতিক্রিয়া কি হবে। তবে আমি আমার বাচ্চাকে সাথে নিয়েই অনেক দূরে চলে যাব। কারণ এই স্বার্থপর দুনিয়ায় এমন মানুষরূপী পশুদের হাতে আমি আমার সন্তানকে রেখে যেতে চাই না। আচ্ছা, আপনি কি আমায় একটুও বুঝতে পারেননি? বুঝবেন কিভাবে, যেখানে নিজের ফ্যামিলির মানুষই আমাকে সব সময় মুখের কথায় লাথি উষ্টা মারত। আমি ছোট থেকেই এমন লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি। ভেবেছিলাম সবার জীবনেই তো কষ্টের পর সুখ আসে। তেমন আমারও আসবে। কিন্তু তা আর হলো কই? আমি সুখে উঠে গেলেই তা দুঃখে পরিণত হয়। আমি আসলে মানুষ না, রাস্তার কোনো ঘৃণিত পশু। সবার ব্যবহারে নিজেকে তাই মনে হয় আমার। যাই হোক, আপনাকে মুক্তি দিয়ে দিলাম। ঈশিতাকে বিয়ে করে নিবেন কেমন? ওই মেয়েটার সাথে এমন করবেন না। ভালো থাকবেন।
আমি নামক পশুটা আর কখনো আপনাদের সামনে দাঁড়াবে না। আর কারো মুখ কালো করার কারণ হবে না। ভালো থাকবেন সকলে। সমাপ্ত। কফসুই হদ্দ।